বাড়িতে আমার অবস্থান খুব পরিষ্কার, কেউ আমার কথা বিশ্বাস করে না। সবাই মনে করছে মায়ের গহনা নিয়েছে বলে আমি কথা বলছি, কিন্তু না, আমি এমন কিছু করিনি। কথাটা আমি প্রমাণ করেই দিব। যে কোনো কিছুর বিনিময়ে ফোন বের করে ফেসবুকের ভেতরে ঢুকলাম। মেয়ের নাম আমি জানি, সার্চ দিতে অনেকগুলো আইডি সামনে এলো, কোনটা আসল তানহা বুঝতে পারলাম না। তবে বুঝতে হবে তিমু আমাকে সাহায্য করতে পারে। রাতের খাওয়ার সময় তিমুকে কথাটা বললাম আমার বন্ধুরা ছোট চাচিকে দেখতে চেয়েছে, এই পরিস্থিতিতে বাড়ির কেউ আমাকে তার ছবি দেবে না। আবার ওদেরকেও কথা দিয়ে ফেলেছি, এই মুহূর্তে তো সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না। তিমু আমাকে আশ্বস্ত করে বলল, সমস্যা নেই, ফেসবুক আইডি থাকলে আমি ম্যানেজ করে দিব, চিন্তা করো না। রিভিউ জমা দিয়েছো? না, কাল দিব। তিমুর সাথে কথাবার্তা বাড়লো না। ঘরে গিয়ে ব্যাংকটা ভেঙে ফেললাম। বেশিরভাগ খুচরো পয়সা, নোটও আছে কিছু, 100 টাকার দুটো নোট আছে। টাকা গুনতে শুরু করলাম, মোট টাকা 1125 টাকা। এত টাকা হবে আশা করিনি। হঠাৎই সব ভালো লাগতে শুরু করলো, মনে হতে লাগলো আমি পারবো। ইদানিং মা খুব একটা হাসে না, মায়ের হাসি দেখতে ভীষণ লোভ হচ্ছে। আচ্ছা, আংটিটা হাতে পেলে মা কি করবে? হাসবে, মুখ গম্ভীর করে ফেলবে? টাকা কোথায় পেয়েছি জিজ্ঞাসা করবে নিশ্চয়ই। খুব ভালো করে হিসেব রাখতে হবে, গুলিয়ে ফেলা যাবে না। ঠিক মতো হিসেব দিতে না পারলে মা আমার দেওয়া আংটিটা পরবেই না। পরের দিন কলেজে গিয়ে রিভিউ জমা দিলাম। বাদশা বলল একটা কাজের খোঁজ পেয়েছে, তবে আমার মনে হয় না তুই ওই কাজটা করতে পারবি। কি কাজ? আমার মামাদের ধানের জমি আছে, ভালো ধান হয়েছে, ধান কাটার লোক লাগবে। মামা বলেছিল একটা লোক খুঁজে দিতে, লোক পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে, তবে কেউ রাজি হচ্ছে না। ধান জমি থেকে বাড়ি অনেক দূর, কেউ অতটা পথ হাঁটতে চাচ্ছে না। বেতন কত? দিনে 800। ঠিক আছে, আমি রাজি। কবে থেকে কাজ শুরু করতে হবে ভেবে বলছিস তো? কাস্তে হাতে ধান কাটতে হবে, কিন্তু 1 কিলোমিটারে বেশি পথ হেঁটে ধানের বোঝা বাড়ি পৌঁছে দিতে হবে। এসব তুই পারবি? তুই একটু সাথে থাকিস, কাজ করতে হবে না, দাঁড়িয়ে থাকলেই হবে। সে দেখবো। তুই ঠিকঠাক বললি তো? মামাকে কনফার্ম করতে হবে ব্যাপারটা। হ্যাঁ, ঠিক বললাম, ইনশাল্লাহ কাল থেকে কাজ করব। বাদশা বলল, আরো একবার ভেবে দেখ, অনেক কষ্টের কাজ, রোদের মধ্যে দাঁড়িয়ে ধান কাটতে হবে। সমস্যা নাই, আমি পারবো। জেদ ধরলে মানুষ সব পারে, আমিও পারবো। তিমু ফেসবুক আইডি জোগাড় করে ফেলেছে। শহরে থেকে এই মেয়েটা খুব চালু হয়ে গেছে। আইডির নাম বসন্তের খোলা বাতাস। প্রোফাইলের হিজাব পরা মেয়ের একটা সুন্দর ছবি দেওয়া। 7-5 না ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। শুধু এইভাবে হবে না, অন্যভাবেও খোঁজ নিতে হবে। মেয়ের ব্যাপারে সবকিছু জানি, সেভাবেই খোঁজ নিতে হবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। কাল থেকে আর সময় পাবো না, কাজ করতে হবে। ধান কাটার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই, তবে এত ভালো কাজ হাতছাড়া করা যাবে না। রোদ পড়ে এসেছে, খুব বেশি বেলা নেই। এই অল্প বেলায় বেশ কয়েকটা কাজ করতে হবে। প্রথমে তানহার স্কুলের দিকে যাব। এবছর পরীক্ষা দিয়ে বেরিয়ে গিয়েছে ঠিকই, তবুও খোঁজ খবর পাওয়ার সম্ভাবনা আছে। ক্লাস 6-7 এ মেয়েগুলো ভীষণ কৌতূহলী স্বভাবের, সবার ব্যাপারে তথ্য রাখে। প্রেম বিষয়ক হলে তো কোনো কথাই নেই, ওদের মধ্যে কারোর সাথে কথা বলতে পারলে হয়তো কিছু জানতে পারবো। তানহার স্কুল, বাড়ির ঠিকানা সবকিছুই আমার জানা, খুব বেশি দূরে নয়। একটা রিক্সা নিয়ে স্কুলের সামনে চলে এলাম। স্কুল ছুটি হয়েছে, ফাইলপত্র হাতে নিয়ে ছেলে মেয়েরা বের হচ্ছে। আমি গেটের পাশে দাঁড়িয়ে মেয়েদের একটা দলকে ডাকলাম। নরম গলায় বললাম, একটা হেল্প করতে পারবে? মেয়েগুলো ঠোঁট চেপে হাসলো। ওর দিকে তাকে ভ্রু নাচিয়ে কিছু বলার চেষ্টা করলো, সেদিকে নজর দিলাম না। আবার একই কথা বললাম। ওরা বলল, কি ধরনের সাহায্য করতে হবে? এই স্কুলে একটা মেয়ে পড়তো, এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে, তানহা তার নাম, ওর ব্যাপারে কিছু তথ্য লাগবে। কেন ভাইয়া, মেয়েটা কি আপনার গার্লফ্রেন্ড? আপনার সাথে চিট করেছে? ধরে নাও তেমন কিছুই বলতে পারবে। ফর্সা মতো একটা মেয়ে একটু সামনে এগিয়ে এলো, উত্তেজিত গলায় বলল, তানহার বাবার নাম মজিদ মাস্টার, একটাই মেয়ে ওনার। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির পাশে, এমনিতে ভালোই, কিন্তু তার তো বিয়ের কথা চলছে। এই তো কদিন আগে ছেলে পক্ষ দেখতে এসে আংটি পরিয়ে দিয়ে গেছে, পাকা কথাও হয়ে গেছে। বুঝিনি কিছু না ভাইয়া, আপনার জন্য খারাপ লাগছে? খারাপ লেগে আর কি হবে? ওর ব্যাপারে খোঁজ খবর দিতে পারবে কিনা ওইটা বলো। পারবো ভাইয়া, কালকেই জানাবো। কাল আমার পরীক্ষা আছে, আপনি এই সময় এখানে আসবেন কেমন? আচ্ছা আসবো। তোমার নাম কি? জায়েদা, মা বাবা রেখেছে। পুরনো আমলের নাম তাই না? বলেন। ভালো নাম, এখনকার নামের চেয়ে খুব বেশ ভালো। মেয়েদের দলটা চলে গেল, ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। জায়েদাকে খুঁচাচুখুচি করছে, আর চোখে দেখলাম জায়েদা মেয়েটা ভীষণ লজ্জা পাচ্ছে। খানিক বাদে বাদে রেগে উঠছে। ইস্ত্রে পোকা মেয়েগুলো একটু ভীষণ রকমের দুষ্ট হয়, এক কথার 3 রকমের মানে বের করে মজা পায়। এদিকের কাজ মিটিয়ে কামারের দোকানের সামনে চলে গেলাম। কাস্তে কিনতে হবে। বাচ্চা বারবার কল দিয়ে বলেছে আমি যেন সাথে করে একটা কাস্তে নিয়ে যাই। 2 দিন আগে ওর মামার দুটো কাস্তে হারিয়ে গিয়েছে, নতুন কিনতে পারেনি। কাস্তের দাম কত তা আমার জানা নেই। দোকানদারের সাথে দরাদরি করতে করতে একটা কাস্তের দাম 200 টাকার মতো পড়লো। ঠকলাম নাকি জিতলাম জানি না, জানতে ইচ্ছেও করলো না। কাস্তের প্রয়োজন ছিল, পেয়ে গেছি। সন্ধ্যা নেমে গেছে, বাড়ি ঢুকেই কাস্তেটা লুকিয়ে ফেললাম। কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে, নানান ধরনের প্রশ্ন করবে, খুবই বিরক্তিকর ব্যাপার। বাড়িতে একটা পরিবর্তন ঘটেছে। ফুপু আসার পর থেকে সন্ধ্যাবেলা হালকা নাস্তার আয়োজন করা হচ্ছে। আজকেও হয়েছে। হাত মুখ ধুয়ে বসার ঘরে চলে গেলাম। ফুপু বলল, সারাদিন বাইরে বাইরে না ঘুরে বাড়ির দুটো একটা কাজ তো করতে পারিস। দাদি পাশে এসে পান বাড়ছিলেন, পান বাটা থামিয়ে ফুপুর দিকে তাকালেন। ছাজালো গলায় বললেন, কাজের কথা আর বলিস না, কাজের কথা বলিস না ওই ছেলেকে। ছেলেকে কাজের কথা বললে তার মায়ের গায়ে ফোসকা
ফোসকা পড়ে যায়। ভাবলাম কথার জবাব দেবো না, তারপরও দিলাম। খুব কঠিন গলায় বললাম, ফুপু কোনো কাজে হাত দিলেও তো আপনার ফোসকা পড়ে যায়। দাদি বললেন, আমার মুখে মুখে তর্ক করবি না, আমার মাকে নিয়ে কোনো ধরনের বাজে কথা বলবে না তুমি, তাহলে তোমাদের মুখে মুখে কথা আমি বলা ছাড়বো না। ফুপু কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। দাদি বললেন, সবুর আজ বাড়িতে আসুক। কথার জবাব দিলাম না, অল্প হেসে ঘরে চলে গেলাম। যেতে যেতে শুনলাম ফুপু ফিসফিসিয়ে দাদিকে কি সব বলছে। কি বলছে সে কথা জানার আগ্রহ জন্মালো না। হেঁটে চলে এলাম। ছোট চাচার সিগারেটের অভ্যাস আছে, সারাদিনে প্রচুর সিগারেট খায়। বেকার জীবনে হতাশা কাটাতে সিগারেট ধরেছিল, তারপর আর ছাড়তে পারিনি। বেকার অবস্থাতেও সে প্রচুর সিগারেট খেত, টাকা কোথায় পেত আমি জানি না, তবে দেখতাম সারাদিন এখানে ওখানে দাঁড়িয়ে সিগারেট টানছে, ফু দিয়ে ধোঁয়া ছাড়ছে। ইদানিং সিগারেটের অভ্যাস কমেছে, বিয়ের কথা শুরু হওয়ার পর থেকেই সে সিগারেট ছাড়ার চেষ্টা করছে। তবে আজ হঠাৎ সিগারেট হাতে ঘরের ভেতর ঢুকে গেল। স্বাভাবিক গলায় বলল, এই প্যাকেটটা ধর। আমি বললাম, কিসের প্যাকেট? বাড়ির সবার জন্য ফ্রাইড রাইস কিনে এনেছি, তোর মা বললো পড়ছিস, তাই ভাবলাম তোর প্যাকেটটা তোর ঘরেই দিয়ে যাই। ধন্যবাদ, তবে আমি এসব খাবো না, আপনার খাবার আপনি নিয়ে যান। খাবি না কেন? ফ্রাইড রাইস তো তোর খুব পছন্দের ছিল, এখনো আছে, তবে এটা খাবো না। কেন? সহজভাবে বলি, আপনি কিনে এনেছেন বিধায় খাবো না। আমি কিনেছি বলে খাবি না কেন? আমি ছোট চাচার দিকে তাকালাম, অত্যন্ত সহজ গলায় বললাম, চাচা আপনি খুব সবকিছু সহজে ভুলে যান। আমি ভুলি না। গতকাল সন্ধ্যায় আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, খুবই কুৎসিত ধরনের একটা প্রশ্ন। আপনি বয়সে আমার চেয়ে অনেক বড়, গুরুজন, সম্মান দেখে আপনার মুখের উপর কিছু বলিনি। এর মানে এই নয় যে মনের দিক থেকে আপনার প্রতি অনুভূতি জমিয়ে রেখেছি। আপনাকে আমি ঘৃণা করি, আপনার এনে দেওয়া জিনিসের প্রতি আমার কোনো আগ্রহ নেই, এতটুকু আগ্রহ নেই। এটা তো সামান্য ফ্রাইড রাইস, মণিমুক্তা এনে দিলেও নেই। ছোট চাচা কিছু বলতে গিয়েও থেমে গেলেন। আমি স্বাভাবিক চোখে অন্যদিকে তাকিয়ে রইলাম। সে খাবারের প্যাকেট হাত ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, আর কিছু বলল না। বাবা বাড়িতে ফিরলেন 10টার পরে। ফিরেই আমাকে তার ঘরে ডাকলেন। মা এসে খাবারটা দিয়ে গেলেন। আমি টেবিলে বসে বই পড়ছিলাম, বই বন্ধ করে উঠে দাঁড়ালাম। বাবা কি বলবে আমি জানি না, তবে আমার তার সাথে কিছু কথা আছে। মায়ের পেছনে পেছনে ঘরের ভেতরে ঢুকলাম। বাবা দেয়ালের সাথে হেলান দিয়ে বসে খাটের উপর পা ছড়িয়ে রেখেছে, গায়ে চাদর জড়ানো। তিনি আমার দিকে তাকালেন না। প্রথমে থমথমে গলায় বললেন, আমার জন্য এক কাপ চা নিয়ে এসো তো। বাবা রাতের বেলায় চা খান না, এখন চাইছেন মানে তিনি আমার সাথে একা একা কথা বলতে চান। মাকে সরাতে চায়ের কথাটা বললেন। ব্যাপারটা আমি বুঝলাম, তবে কোনো প্রতিক্রিয়া দেখালাম না। তিনি নিশ্চয় চিন্তা ভাবনা করে রেখেছেন। আমি বেশ আগ্রহ নিয়ে বাবার কথা শোনার জন্য অপেক্ষা করছি। বাবা বললেন, আজকাল তোমার নামে অনেক নালিশ শুনছি। ইচ্ছা করলো বাবার চোখে চোখ রেখে কথা বলি। বললাম না, মেঝের দিকে তাকিয়ে রইলাম। বাবা বললেন, আমি যেসব কথা শুনেছি সেগুলো কি সত্যি? কি কথা শুনেছেন সেগুলো জানতে পারলে বলতে পারবো সত্যি কিনা। তুমি বড়দের মুখে মুখে তর্ক করছো, বিশেষ করে তোমার দাদির সাথে ভীষণ বাজে ব্যবহার করছো। কেউ আমার মায়ের সাথে এমন করে কথা বলুক সেটা আমি চাই না, কেউ আমার মায়ের সাথে বাজে ব্যবহার করুক সেটাও আমি চাই না। বাবা, আপনার কাছে আপনার মা যেমন খুব বেশি দামি, আমার কাছেও তাই। কি বলতে চাইছো তুমি? আপনি বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? ঠিক করে কথা বলো। দাদি মায়ের কাছ থেকে তার সব গহনা ফেরত নিয়ে গিয়েছে, এই কথা আপনি জানেন? জানি। তোমার মা গহনাগুলো ফেরত দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করেনি, একবারই দিয়ে দিছে। এই নিয়ে আমার আর কিছু বলার নাই। আসলে কি কিছু বলার নেই আপনার? আমার সামর্থ্য হলে আমি তোমার মাকে নতুন গহনা গড়িয়ে দেব, আপনার সেই সামর্থ্য হবেও না কোনোদিন। বাবা, সংসারে খরচ চালাতে গিয়ে একটা টাকাও জমানোর সুযোগ পাবেন না। এক সংসারে মিলেমিশে থাকতে হলে অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয়। স্যাক্রিফাইস করতে না পারলে যৌথ পরিবারে থাকা সম্ভব নয়। সেই স্যাক্রিফাইস সবসময় আমার মাকে কেন করতে হবে? বাড়িতে এতগুলো মানুষ আছে, এরপর মা একা হাতে সব কাজ করে, রান্নাবান্না, ধোয়া মোছা সবকিছুই। বাড়িতে একটা অনুষ্ঠানের কথা চলছে, এই মুহূর্তে এসব তুচ্ছ বিষয় নিয়ে সমস্যা তৈরি করে বাড়ি পরিবেশ নষ্ট করো না, পড়াশোনায় মন দাও। আমি আর দাঁড়ালাম না, নিজের ঘরে চলে এলাম। বাবাকে খুব করে বলতে ইচ্ছা করছিল, ছেলে হিসেবে, ভাই হিসেবে আপনি অনেক ভালো মানুষ হতে পারেন বাবা, কিন্তু বাস্তবে আপনি একজন কাপুরুষ, যে সব সময় বউকে দমিয়ে রেখে পরিবার ঠিক রাখতে চায়। স্যাক্রিফাইসের বলি শুধুমাত্র তার বউ সন্তানদের কাছে। এগুলো বলতে খুব ইচ্ছা করলো, কথাগুলো আর বলা হলো না। ছেলে হয়ে বাপকে এমন শক্ত কথা বলা সাহস করে উঠতে পারলাম না। নিজেকেও কেমন যেন কাপুরুষের মতো মনে হতে লাগলো। সম্পর্কে বেড়া জালে সবাই এমন করে কাপুরুষ হয়ে যায় বুঝি? এসব নিয়ে খুব বেশি ভাবলাম না, ঘুমিয়ে পড়লাম। সকালে কাজে যেতে হবে, এখন বিশ্রামের খুব প্রয়োজন। বাচ্চা তার মামাকে খুব একটা পছন্দ করে না। ভদ্রলোক ভীষণ তিরিক্ষ মেজাজের, কথায় কথায় তেড়ে ফুড়ে ওঠে, স্বভাবও বেশ গম্ভীর। থমথমে মুখে চেয়ারে বসে আছেন, খুব খেয়াল করে তিনি পান বানাচ্ছেন। আমি কাছে গিয়ে সালাম দিলাম। বাচ্চা বলল, মামা তোমাকে ওর কথাই বলেছিলাম। তিনি আমার দিকে তাকালেন, কঠিন মুখে বললেন, তোমার নাম কি? সাজ্জাদ। পুরো নাম বলো। মোহাম্মদ সাজ্জাদ শিকদার। তাহলে তুমি শিকদার বংশের লোক? জি। ধানের কাজ জানো? আমি আর চোখে বাচ্চার দিকে তাকালাম। বাচ্চা বলল, হ্যাঁ মামা জানে, খুব ভালোই জানে। বাচ্চার মামা বললেন, কাস্তে এনেছো? এনেছি। সকালে নাস্তা করেছো? জি। সকালে নাস্তা করে আসবে, দুপুরের বেলাটা আমাদের বাড়িতে খাবে, আর এর বাইরে দুটো টোস্ট আর 2 কাপ চা পাবে, পানি পাবে ইচ্ছা মতো। দিনে বেতন 800, এই হিসেবে রাজি? আমি মাথা দুলে বললাম, হ্যাঁ। তিনি বললেন, 9টার আগে কাজে চলে আসবে, বিকেল 5টার সময় পর্যন্ত থাকবে, এর মধ্যে খাওয়ার জন্য 1 ঘন্টা বিরতি নিতে পারবে। জি আচ্ছা, চলো তোমাকে ধান ক্ষেতটা দেখিয়ে দিয়ে আসি। বাড়ি থেকে ধান খেতে দূরত্ব বেশ অনেকখানি, হেঁটে যেতে 20 মিনিট সময় লাগে। তবে মূল সমস্যা সেখানে নয়, হাঁটতে আমার কোনো অসুবিধা হবে না, তবে ধান কাটতে ঝামেলা হতে পারে। আগে পরে কখনো কাটা হয়নি, ইউটিউবে দেখে যা বুঝেছি তাতে কাজটা অতটা সহজ হবে না। বাচ্চা মামা ক্ষেত পর্যন্ত গেলেন, কোথা থেকে ধান কাটতে হবে সেসব বুঝিয়ে দিলেন। আমি বললাম, মামা আপনি যদি প্রথম 1-2 মুঠি কাটতেন। কেন? আমি কাটবো কেন?
আমার মা বলে গুরুজনরা কাজে হাত দিলে ওই কাজে বরকত হয়। মামার চোখ মুখ গম্ভীরটা কেটে গেল। তিনি কাস্তে হাতে বেশ অনেকখানি ধান কাটলেন, হাসি মুখে বললেন, তোমার কাজ কমিয়ে দিলাম। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। ধান খেতে অনেক রোদ, সোয়েটার খুলে পাশে রেখে দিলাম। প্রথম প্রথম নানান সমস্যা হতে লাগলো, তারপর আস্তে আস্তে মানিয়ে নিলাম। বাচ্চা আমার সাথে অনেক ছবি তুললো, কয়েক মিনিট ভিডিও করে রাখলো, মস্করা করে বলল প্রমাণ করে রেখে দিলাম, পরে যদি কেউ কিছু বলতে না পারে। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। আসলেই তাই, প্রমাণ রাখতে হবে। মাকে বিশ্বাস করানো খুব কঠিন, এতগুলো টাকার ব্যাপার প্রমাণ রাখাই ভালো। তিমু সরল চরিত্রের মেয়ে, অন্তত আমার ধারণা তেমনটাই জানতাম। হঠাৎ আজ আমার সেই ধারণা বদলে গেল। ব্যাপারটা শুধু আমার সাথে ঘটলো এমন নয়, বাড়ির বাকি সবার ধারণাও বদলে গেল। সাদা সিধে ছোট্ট মেয়েটা খুব বড় করে একটা কথা বলে ফেললো। সে বলল হবু মামানির এক ছেলের সাথে সম্পর্ক আছে, ছোট মামার সাথে বিয়ের দিনে সে ওই ছেলের সাথেই পালিয়ে যাবে। তোমাদের দেওয়া গহনাগুলো সাথে নিয়ে যাবে বিধায় বিয়ে পর্যন্ত সে অপেক্ষা করছে, না হলে বিয়ের আগেই পালিয়ে যেত। তার কথায় ছোট চাচা কাঁপতে শুরু করলো, চায়ের কাপ রেখে তেড়ে ফুরে উঠলো। তীক্ষ্ণ গলায় বলল, এই ধরনের কথা বলার সাহস কোথায় পেয়েছো? কে তোমাকে বলেছে এসব আজে বাজে কথা? তিমু একটুও বিচলিত হলো না, আগের চেয়ে শান্ত গলায় বলল, আমার কথাগুলো খুবই সিরিয়াস, তোমরা এত সহজেই কথা নিতে পারবে না। তবে আমি একটুও মিথ্যা বলছি না। মিথ্যা বলছো না? তাহলে বলো, এসব কথা তুমি কোথা থেকে জানলে? কে তোমাকে এমন কথা বললো? তানহা বলেছে? তিমু অনেকখানি চুপ করে রইল, তারপর ডানে বামে মাথা দুলাতে লাগলো। ছোট চাচা আগের চেয়েও কঠিন মুখে বলল, চুপ করে থাকার জন্য প্রশ্ন করিনি, আমার কথার জবাব দাও। স্বপ্নে দেখেছি। স্বপ্নে দেখেছো? সামান্য স্বপ্নে দেখে এত বড় কথা বলে ফেললে? তিমি মাথা নিচু করে ফেললো, তার চোখ মুখ আগের মতোই শান্ত। দাদি বললেন, এমন স্পর্শকাতর ব্যাপার নিয়ে মজা করছো? এগুলো কিন্তু খুব খারাপ অভ্যাস। তোমার মতো বুদ্ধিমতী মেয়ের কাছ থেকে এমন কিছু আশা করা যায় না। মজা করছি না দাদি, সত্যি বলছি, আমি স্বপ্নে দেখেছি। তিমু তার কথা শেষ করতে পারলো না, এর আগেই ফুপু ওর গালে খুব জোর করে একটা থাপ্পড় বসিয়ে দিল। তিমু মেঝেতে পড়ে গেল, কাঁদলো না, কোনো প্রতিক্রিয়া দেখালো না, শান্ত ভঙ্গিতেই বসে রইল। ফুপু একটা থাপ্পড় মেরে ক্ষান্ত হন না, ছোট বাচ্চাদের মতো করে তিমুকে মারতে লাগলো। দাদি বললেন, ওকে মেরে কি হবে? এই বাড়িতে কান পড়া দেওয়া লোকের অভাব আছে নাকি? কথাগুলো বলেই তিনি আমার দিকে তাকালেন। আমি তার কথার জবাব দিলাম না, নিজের ঘরে চলে এলাম। বসার ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। ছোট চাচা খুব জোরে চিৎকার করছেন, ফুপু দাদি সবাই মিলে তিমুকে নানান কথা বুঝাচ্ছেন। এত সব কথার মাঝে একবারও মায়ের গলা পেলাম না। বোধ করি সে কোনো কথা বলেনি, বললেই সবাই তাকে ঘিরে ধরবে। মা বুদ্ধিমতী, খুব না হলো মোটামুটি ধরনের বুদ্ধি তার আছে, সে এসব ঝামেলায় জড়াবে না। রাতে কেউ খাওয়ার জন্য আগ্রহ দেখালো না, ফুপু তিমুকে মেরে ক্লান্ত হয়ে গিয়েছে। সে এক গ্লাস দুধ খেয়ে তড়ি ঘড়ি করে শুয়ে পড়লো। ছোট চাচা মেজাজ এবারও খুব খারাপ। ধন্যবাদ। নেক্সট পার্ট খুব শীঘ্রই আপলোড করা হবে।